ত্রয়োদশ পর্ব। আজ 2 মাস হইতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল, তথাপি তাহাকে জামিনে খালাস দেওয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই ব্যাটাকে এমন কায়দায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরো 2 কথা বাড়িয়ে গুছিয়ে লিখিয়ে দিতিস বোন, আমার কথাটায় তখন তোরা তো কেউ কান দিলি নে। রমা এমনই ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না, আর তাই যদি হয় তাতেই বা কি, জমিদারি করতে গেলে কিছুতেই হটলে তো চলে না। রমা কোনো কথা কহিল না। বেনি কহিতে লাগিল, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না। তবে সেও এবার কম চাল চাললো না দিদি। এই যে নতুন একটা স্কুল করেছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে, তা এখন থেকে বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশদার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এ সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয়ই নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছো না এসে পর্যন্ত কিরকম টাকা ছড়াচ্ছে। চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোটবাবু ছোটবাবু একটা রব উঠে গেছে, যেন ওই একটা মানুষ, আমরা 2 ঘর কিছুই নয়। কিন্তু বেশি দিনে চলবে না। এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছ বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে, তা বলে দিচ্ছি। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়াই লক্ষ্য করিল, সংবাদটা শুনাইয়া তাহার কাছে যেরূপ উৎসাহ ও উত্তেজনা আশা করা গিয়াছিল তাহার কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হইল সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হইয়া গিয়া প্রশ্ন করিল, আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশদা জানতে পেরেছেন? বেনি কহিল, ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই। ভজুয়ার মকদ্দমায় সব কথাই উঠবে। রমা আর কোনো কথা কহিল না। চুপ করিয়া ভিতরে ভিতরে সে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল। তাহার কেবলই মনে উঠিতে লাগিল, রমেশকে বিপদে ফেলিতে সেই যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচর রহিবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই বরদা? বেনি কহিল, শুধু আমাদের গ্রামেই নয়, শুনছি ওর দেখা দেখি আরও 5-6টা গ্রামে স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলা বলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2 স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে, যেখানে নতুন স্কুল হবে সেইখানেই ও 200 করে টাকা দেবে। ওর দাদামশার যত টাকা পেয়েছে সমস্তই ও এতে ব্যয় করবে। মুসলমানেরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিজের বুকের ভিতর এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল। যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে পারিত। কিন্তু মুহূর্তের জন্য, পরক্ষণেই দ্বিগুণ আঁধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমিও অল্পে ছাড়ব না। সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে, আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুজে দেখব,
সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরব আচার্যি এবার ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি একবার ভালো করে দেখব। আরও একটা ফোন দিয়েছে, দেখি গোবিন্দ খুড়ো কি বলে। তারপর দেশে ডাকাতি তো লেগেই আছে, এবার চাকরকে যদি জেলে পুড়তে পারি তো তার মনিবকে পুড়তেও আমাদের বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতেই তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও কম করবেন না, সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমিও মনে করিনি। রমা কোনো কথাই কহিল না। নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পাইয়াও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া ওঠে না, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়, সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এতই স্পষ্ট যে কাহারই দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না। তাহারও এড়াইল না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়াই বেনি রান্নাঘরে যাইয়া মাসির সহিত দু একটা কথা কহিয়া বাড়ি ফিরিতেছিল। রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বরদা, রমেশদা যদি জেলেই যান সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরই তো ছি ছি করবে। বেনি জবাব দিল, যে যেমন কাজ করবে সে তার ফল ভুগবে, আমাদের কি? রমা তেমনি মৃদু কণ্ঠে কহিল, কিন্তু রমেশদা সত্যি তো আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্যই নিজের সর্বস্ব দিচ্ছেন, সে কথা তো কারো কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। বেনি হি হি করিয়া খুব খানিকটা হাসিয়া লইয়া কহিল, তোর হলো কি বলতো বোন? রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে একবার দেখিয়া লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না। কহিল, গায়ের লোক ভয়ে মুখের সামনে কিছু না বলুক, আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন, নিরপরাধীকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, হারে আমার কপাল, সে ছোঁড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মানে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করবার জন্যে তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলগে, বাজে খরচ করবার টাকা আমার নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ? আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বামুনের ছেলে, সন্ধে আহ্নিক কিছু করে না, শুনি মুসলমানের হাতে জল পর্যন্ত খায়, দুপাতা ইংরাজি পড়ে, আর কি তার জাতজম্ম আছে দিদি? কিছুই নেই। শাস্তি তার গেছে কোথা? সমস্তই তোলা আছে, সে একদিন সবাই দেখতে পাবে। রমা আর বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা তাহার আবার তাহার প্রতি বিমুখ হইয়া উঠিল। বেনি নিজের মনে কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরে গিয়া মেঝের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী। খাবার হাঙ্গামা নাই মনে করিয়া আজ যেন সে স্বস্তি বোধ করিল। ইতি পল্লী সমাজ উপন্যাসের 13 পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।